হ্যালো স্টুডেন্টস, ফিজিক্সের নতুন আরেকটা ক্লাসে সবাইকে ওয়েলকাম। আজকে আমরা একটা নতুন চ্যাপ্টার শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলগতি। তাহলে আজকে আমাদের টপিক হচ্ছে সিম্পল হারমোনিক মোশন। সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলগতি, বা এটাকে সংক্ষেপে SHM লেখা হয়, SHM, সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলগতি। সরল দোলগতি, সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলগতি। তাহলে এই চ্যাপ্টারটা পড়তে গেলে আমাকে কতগুলো জিনিস প্রথমে জানতে হবে। সেটা হচ্ছে যে পর্যাপ্ত গতি বা পিরিয়ডিক মোশন কাকে বলে। যখন যে গতি একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে পুনরাবৃত্ত হয়, অর্থাৎ বারবার একই জায়গায় আসে, তো সেই জায়গাটা সেটাকে বলবো আমরা পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। তাহলে প্রথম যেটা টপিক সেটা হচ্ছে পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি। পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি। পর্যাবৃত্ত গতি কোনগুলো? না, যে গতি একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে বারবার পুনরাবৃত্ত হয় তাকেই আমরা পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন বলবো। এবার পিরিয়ডিক মোশন বিভিন্ন ধরনের হতে পারে, যেমন হচ্ছে আমরা সূর্যের চারপাশে গ্রহগুলো ঘুরছে, তাহলে সেগুলো কীরকমভাবে উপবৃত্তাকার বা ইলিপ্টিক্যাল পথে ঘোরে, ঠিক আছে। আবার বৃত্তপথে যখন একটা কোনো বস্তু ঘুরছে তখন সেগুলো কি হচ্ছে, বৃত্তাকার পথে ঘুরছে। তাহলে এগুলো কি হচ্ছে, এগুলো প্রতিটা ক্ষেত্রেই একটা নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া সে একই কক্ষপথ দিয়ে বারবার একই পজিশনকে ক্রস করছে বা একই পজিশনে আবার ফিরে আসছে। তাহলে এইগুলো সবই কি হচ্ছে, সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলগতি, বা এখানে সব থেকে সরল দোলগতি থেকে বলার কথা যে এগুলো হচ্ছে পর্যাবৃত্ত গতি। কারণ কি হচ্ছে, একটা নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া সেগুলো পুনরায় আগের অবস্থানে ফিরে আসছে, ঠিক আছে। তাহলে আমরা এখানে পিরিয়ডিক মোশন বা পর্যাবৃত্ত গতি কোনগুলো, না যেগুলো একটা নির্দিষ্ট সময় ছাড়া ছাড়া পুনরাবৃত্ত হয়, তাহলে সেই গতিগুলোকে আমরা বলবো পর্যাবৃত্ত গতি বা পিরিয়ডিক মোশন। এবার পিরিয়ডিক মোশন বিভিন্ন টাইপের হতে পারে। প্রথম হচ্ছে গ্রহের গতি। সূর্যের চারপাশে যে গ্রহগুলো ঘুরছে, তাহলে গ্রহের গতি কি, গ্রহগুলো বিভিন্ন ইলিপ্টিক্যাল অরবিটালে ঘোরে। এটা ধরা যাক সান, তাহলে সানকে এটা ধরা যাক সানকে কেন্দ্র করে এরকম উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে। তাহলে গ্রহের গতি কি, না গ্রহের গতিকে বলা হয় উপবৃত্তীয় বা কাক্ষিক পর্যাবৃত্ত গতি। উপবৃত্তীয়, যেহেতু উপবৃত্তাকার কক্ষপথে ঘুরছে, উপবৃত্তীয় বা কাক্ষিক পর্যাবৃত্ত গতি। কাক্ষিক পর্যাবৃত্ত গতি। তাহলে গ্রহের গতি কি, না উপবৃত্তীয় বা কাক্ষিক পর্যাবৃত্ত গতি, বা একে উপবৃত্তীয় মানে কি, ইলিপ্টিক্যাল অর অরবিটাল পিরিয়ডিক মোশন। তাহলে গ্রহের গতি কি হয়ে গেল, গ্রহের ক্ষেত্রে গতি হয়ে গেল কাক্ষিক বা উপবৃত্তীয় পর্যাবৃত্ত গতি, ইলিপ্টিক্যাল বা অরবিটাল পিরিয়ডিক মোশন। এরপর আমরা আরেকটা জিনিস জানবো যে ঘড়ির কাঁটার গতি। ঘড়ির কাঁটা কি হয়, একটা বৃত্তাকার পথে ঘুরছে, তো ঘড়ির কাঁটা যখন ঘোরে, ঘড়ির কাঁটা কীরকম ভাবে ঘোরে, ঘড়ির কাঁটা এরকম একটা বৃত্তাকার পথে ঘোরে। তাহলে ঘড়ির কাঁটা যখন বৃত্তাকার পথে ঘুরছে, তাহলে এইগুলোকে বলবো ঘূর্ণন বা চক্রাকার গতি। তাহলে ঘড়ির কাঁটার গতি, ঘড়ির কাঁটার গতি, এটাকে আমরা বলবো যে ঘূর্ণন বা চক্রাকার পর্যাবৃত্ত গতি। ঘূর্ণন বা চক্রাকার পর্যাবৃত্ত গতি। ঘূর্ণন বা চক্রাকার পর্যাবৃত্ত গতি, ঠিক আছে। এটাকে বলা হয় রোটেশনাল পিরিয়ডিক মোশন। রোটেশনাল পিরিয়ডিক মোশন। তাহলে আমরা জেনারেলি এখানে দু ধরনের পেলাম, একটা হচ্ছে গ্রহের গতি কী ধরনের, উপবৃত্তীয় বা কাক্ষিক পর্যাবৃত্ত গতি, ইলিপ্টিক্যাল আর অরবিটাল পিরিয়ডিক মোশন। আর ঘড়ির কাঁটার গতি হচ্ছে রোটেশনাল পিরিয়ডিক মোশন, ঠিক আছে। তো
এবার আরেকটা জিনিস পাই যে আমরা সরল দোলগতি পড়ে যেগুলো পেন্ডুলাম বা সরল দোলক সেইগুলোর ক্ষেত্রে একটা সরল দোলকের যদি আমরা কখন যে পথে ঘুরছে সেটা যদি বিশ্লেষণ করি তাহলে কীরকম পাবো দেখা যাক। একটা সিম্পল পেন্ডুলাম যখন দোলে এরকমভাবে দোলে, ঠিক আছে, এটা সাম্য অবস্থান। এবার যদি এই অ্যাঙ্গেলটা খুব ক্ষুদ্র হয়, মানে 4 ডিগ্রি থেকে কম হয়, তখন কি হয়, তখন এই পাথটা একটা স্ট্রেট লাইন হিসেবে ধরতে পারি। এরকম খুব কম হলো, তখন কি এই পাথটা একটা স্ট্রেট লাইন হিসেবে আমরা ধরতে পারি, ঠিক আছে। তাহলে সরল দোলকের যখন এই অ্যাঙ্গেলটা খুব কম হয়, 4 ডিগ্রি থেকে কম হয়, তখন তার কি হয়, তখন সে যে পাথে চলাচল করে বা যে পথে চলাচল করে সেটা আমরা একটা স্ট্রেট লাইন হিসেবে ধরতে পারি। তখন বারবার ধরে কি হচ্ছে যে এইভাবে এরকম করে যাতায়াত করছে, একবার এখান থেকে এখানে আসছে, আবার এখান থেকে এখানে আসছে, মানে আলটিমেট জিনিসটা কি হচ্ছে যে এটা যদি বস্তুটা ঘুরি এদিকে যাচ্ছে আসছে যাচ্ছে আসছে, এইরকম ব্যাপারটা ঘটছে, ঠিক আছে। তো এই গতিকে বলা হয় রৈখিক পর্যাবৃত্ত গতি। তাহলে এটা যদি স্ট্রেট লাইন হয়, মানে খুব ক্ষুদ্র হয়, তখন এইটাকে স্ট্রেট লাইন হিসেবে আমরা ধরতে পারি, তখন তাকে আমরা বলবো রৈখিক পর্যাবৃত্ত গতি। রৈখিক পর্যাবৃত্ত গতি বা লিনিয়ার পিরিয়ডিক মোশন। লিনিয়ার পিরিয়ডিক মোশন, তাহলে বোঝা গেল। তাহলে এইভাবে আমরা তাহলে 3টে পেলাম। একটা হচ্ছে উপবৃত্তীয় পর্যাবৃত্ত গতি, সেটা হচ্ছে গ্রহের গতি। তারপর হচ্ছে ঘূর্ণন বা চক্রাকার পর্যাবৃত্ত গতি, সেটা কোনটা হলো, সেটা হলো ঘড়ির কাঁটার গতি। আর যদি সরল দোলকের অ্যাঙ্গেলটা খুব কম হয়, 4 ডিগ্রির যদিও কম হয়, মানে 4 ডিগ্রিরও যদি কম হয়, তখন সেখান থেকে তার যে গতিটা হবে সেটা হচ্ছে রৈখিক পর্যাবৃত্ত গতি বা লিনিয়ার পিরিয়ডিক মোশন, ঠিক আছে। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে দোলন বা কম্পন। এরপর নেক্সট টপিক হচ্ছে দোলন বা কম্পন। দোলন বা কম্পন, এটাকে ইংলিশে বলা হয় যে অক্সিলেশন। অক্সিলেশন অর ভাইব্রেশন। পর্যাবৃত্ত গতিসম্পন্ন কোনো কণা যদি বারবার একই পথ দিয়ে যাতায়াত করে, ঠিক আছে, তখন তাকে আমরা বলবো যে দোলন বা কম্পন। তাহলে কি ব্যাপারটা আরেকবার বলি, যে জিনিসটা হচ্ছে যে যখন পর্যাবৃত্ত গতিসম্পন্ন কণা বারবার একই পথ দিয়ে যাতায়াত করছে, তখন তার গতিকে আমরা বলবো দোলন বা কম্পন, ঠিক আছে। এবার আমরা কতগুলো যে জিনিস নিয়ে আলোচনা করব, যে সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলক গতি, যেটা আগের বললাম। সরল দোলকের গতি যখন আমরা বিবেচনা করছি তখন কি পাচ্ছি, সরল দোলকের ক্ষেত্রে এটা একটা সরল দোলক ধরা যাক। তাহলে এটা যদি 4 ডিগ্রির কম হয়, তাহলে অ্যাঙ্গেলটা যদি 4 ডিগ্রির কম হয়, তখন কি হবে, এটা খুব ক্ষুদ্র, এটা সাম্যাবস্থান ধরা হলো। তাহলে এটা যদি খুব ক্ষুদ্র হয়, তখন কি হবে, যে এটা এইভাবে যে যাতায়াত করতে থাকবে, তাহলে একই পাত দিয়ে বারবার যাতায়াত করছে, ঠিক আছে। তাহলে এখান থেকে এখানে যাবে, আবার এখান থেকে এখানে ফিরে আসবে। তাহলে সিম্পল হারমোনিক, আমাদের যেটা সরল দোলকের গতি, সেটা কি হচ্ছে, সেই দোলনটাও সিম্পল হারমোনিক মোশন, ক্লিয়ার। আবার যদি আমরা একটা স্থিতিস্থাপক স্প্রিং করি বা ইলাস্টিক স্প্রিংয়ের ক্ষেত্রে, ইলাস্টিক স্প্রিংয়ের ক্ষেত্রে কি হয়, ইলাস্টিক স্প্রিংয়ের ক্ষেত্রে একটা ধরা যাক এরকম একটা ইলাস্টিক স্প্রিং, এখানে একটা ভার চাপানো হলো, তাহলে কি হবে, স্প্রিংটা নিচের দিকে নেমে আসবে। এবার স্প্রিংটা নেমে আসার পর এইটাকে আরেকটুখানি আমি নিচের দিকে নামালাম, নিচের দিকে নামিয়ে ছেড়ে দিলাম, তাহলে কি হবে, যে স্প্রিংটা এটা সাম্যাবস্থান ও, মানে স্প্রিংটাতে যদি আমরা ওয়েট দিই তাহলে এই ও পজিশনে এসে ও স্থির থাকে। এবার যদি এইটাকে ভারটাকে আরও নিচের দিকে নামালাম, নেমে ছেড়ে দিলাম, তাহলে কী হবে, ও এই পথে যাবে আসবে বারবার, ঠিক আছে। এটা যদি বি সি দিই, তাহলে এই পজিশনটা হচ্ছে ও, তাহলে বি ও সি পথে কী হবে, বি ও সিতে যাবে, আবার সি ও বি এভাবে ব্যাক করবে, মানে বারবার এইরকমভাবে যাতায়াত করতে থাকবে।
ঠিক আছে, তাহলে এই যে দোলনটা হচ্ছে এটাও একটা সিম্পল হারমোনিক মোশন বা সরল দোলগতির উদাহরণ। আরেকটা জিনিস আছে যে স্ট্রেচড ওয়্যার বা টান টান করা তারের ক্ষেত্রে কি হয়। নেক্সট যেটা আমরা অ্যানালিসিস করব সেটা হচ্ছে স্ট্রেচড ওয়্যার বা টান টান তার, টান টান করা তার বা স্ট্রেচড ওয়্যার। স্ট্রেচড ওয়্যারের ক্ষেত্রে কি হয়, স্ট্রেচড ওয়্যারের ক্ষেত্রে এরকম ধরলাম এদিকে একটা ব্লক আছে, এদিকে একটা ব্লক আছে, এবার এখানে একটা টান টান করা তার আছে। এবার এই তারটাকে আমরা কোনো একটা পজিশান থেকে একটু টেনে নিচের দিকে টেনে আনলাম, টেনে এনে ছেড়ে দিলাম, তাহলে কি হবে, তারটা এই বরাবর কম্পিত হতে থাকবে। তাহলে যে কোনো একটা পজিশান, এই পজিশানটা নিলাম, এটা হচ্ছে সাম্যাবস্থা নো, এটা ধরে নিলাম বি, এটা ধরে নিলাম সি। তাহলে ও কি করবে, তারটা একবার আসবে নিচের দিকে আসবে, আবার উপর দিকে যাবে, এইভাবে পর্যায়ক্রমে কম্পিত হতে থাকবে। তাহলে এই যে দোলনটা হচ্ছে এটাও সিম্পল হারমোনিক মোশনকে মেনে চলছে। তাহলে টান টান করা তারের যে কম্পন হয় সেটাও সরল দোলগতি বা পিরিয়ডিক মোশন। ক্লিয়ার? তাহলে এখান থেকে একটা জিনিস আমরা কনক্লুশনে আসতে পারি যে সব দোলন বা কম্পনই হচ্ছে পর্যাবৃত্ত গতি, কিন্তু সব পর্যাবৃত্ত গতি দোলন বা কম্পন নয়। ঠিক আছে, এটা হয়ে গেল। তো এরপর আমরা যেটা আসবো যে দোলন সম্বন্ধীয় কতগুলো ডেফিনেশন জানবো। প্রথম হচ্ছে পূর্ণ দোলন বা কমপ্লিট অক্সিলেশন। পূর্ণ দোলন বা কমপ্লিট অক্সিলেশন। CILLATION, কমপ্লিট অক্সিলেশন। কমপ্লিট অক্সিলেশন বা পূর্ণ দোলন জিনিসটা কি, না একটা সিম্পল হারমোনিক মোশন যার অ্যাঙ্গেল হচ্ছে 4 ডিগ্রি থেকে কম, তাহলে সেটা খুবই ক্ষুদ্র এবং সেটা যে পাথে যাচ্ছে সেটা আমরা একটা স্ট্রেট লাইন হিসেবে ইমাজিন করে নিতে পারি। তাহলে তখন কি হবে, না আমরা ধরছি যে এরকম একটা স্ট্রেট লাইনে ও যাচ্ছে, এটা হচ্ছে ও আর এদিকে হচ্ছে এ আর বি। ঠিক আছে, ও হচ্ছে সাম্যাবস্থা। তাহলে পূর্ণদোলন জিনিসটা কি, না পূর্ণদোলন জিনিসটা হচ্ছে যে যখন কোনো একটা বস্তু যে বিন্দু থেকে যাত্রা শুরু করেছিল আবার সেই বিন্দুতে যখন ফিরে আসে, বা যে অবস্থা থেকে যাত্রা শুরু করেছিল সেই অবস্থায় ফিরে আসে, সেই ঘটনাটাকে বলা হচ্ছে একটা পূর্ণদোলন বা কমপ্লিট অক্সিলেশন। তাহলে এখান থেকে একটা সিম্পল হারমোনিক মোশনে যদি একটা বব বা পেন্ডুলাম যদি এখান থেকে এ থেকে যাত্রা শুরু করে দিয়ে বিতে পৌঁছালো, দিয়ে আবার পুনরায় এতে ফিরে আসছে, তখন সেই জিনিসটাকে আমরা বলবো একটি পূর্ণদোলন কমপ্লিট হয়েছে বা একটা ফুল অক্সিলেশন কমপ্লিট হয়েছে। ক্লিয়ার? তো এটা জিনিসটা হলো। এরপর যেটা আসছে দোলন কাল। নেক্সট হচ্ছে দোলন কাল বা টাইম পিরিয়ড। দোলন কাল বা টাইম পিরিয়ড। একটি পূর্ণদোলন কমপ্লিট করতে যে সময় লাগছে তাকে আমরা বলবো যে টাইম পিরিয়ড বা দোলনকাল। তাহলে এ থেকে বিতে গেল, দিয়ে বি থেকে আবার এতে ফিরে আসতে এই কণাটার যে সময় লাগছে তাকে আমরা বলবো দোলনকাল। এবার যদি দোলনকালের ডাইমেনশান চাই তাহলে দোলনকালের ডাইমেনশান কি, টাইমের ডাইমেনশানের সঙ্গে সমান, তাহলে দোলনকালের ডাইমেনশান হয়ে গেল টি। আর যদি ইউনিট চাই, ইউনিট হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, তাহলে ডাইমেনশান হয়ে গেল টি আর ইউনিট হয়ে গেল সেকেন্ড। ক্লিয়ার? দোলনকাল হয়ে গেল। এরপর হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি জিনিসটা কি, নেক্সট টপিক হচ্ছে আমাদের কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি। কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি একক সময়ে যে কটা পূর্ণদোলন কমপ্লিট হয় তাকে আমরা ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক বলবো। তাহলে কোনো বস্তু যখন একক সময়ে যে কটা পূর্ণদোলন দেয়, যদি 10টা পূর্ণদোলন কমপ্লিট হয় একক সময় বা 1 সেকেন্ডে, তখন তার বলবো কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি হচ্ছে 10। ক্লিয়ার? তাহলে আচ্ছা, কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি পার ইউনিট টাইমেও যতগুলো পূর্ণদোলন বা ফুল অক্সিলেশন হবে সেটাকে ওর কম্পাঙ্ক বলবো। তাহলে কম্পাঙ্কের ইউনিট কি হবে, না কম্পাঙ্কের ইউনিট হয়ে যাবে 1/সেকেন্ড বা সেকেন্ড ইনভার্স। ঠিক আছে,
আর যদি ডাইমেনশন বার করি, মাত্রা বার করি, তখন কি হয়ে যাবে যে টি ইনভার্স বা 1/t বা 1/t। আর এটা আরেকটা আছে যে হার্জ, ঠিক আছে, 1 সেকেন্ডে যতগুলো পূর্ণ কম্পন দেবে তাকে, 1 সেকেন্ডে যদি একটা পূর্ণ কম্পন দেয় তখন তাকে 1 হার্জ বলবো। ক্লিয়ার? তাহলে আমাদের কম্পাঙ্ক হয়ে গেল। এরপরে যে হচ্ছে কম্পনের বিস্তার বা অ্যামপ্লিটিউড। কম্পন বিস্তার বা অ্যামপ্লিটিউড। অ্যামপ্লিটিউড জিনিসটা কি? অ্যামপ্লিটিউড জিনিসটা হচ্ছে যে একটা যখন সিম্পল হারমোনিক মোশনে আছে কোনো একটা পার্টিকেল, সেই পার্টিকেলটা সাম্যাবস্থান থেকেও সর্বাধিক যে সরণ হচ্ছে বা তাকে আমরা বলবো যে কম্পনের বিস্তার বা অ্যামপ্লিটিউড। তাহলে এখানে সাম্যাবস্থান হচ্ছে ও সরণ কতটা আছে, ও বি পরিমাণ, বা এদিকে যদি ধরি তাহলে এও পরিমাণ, তাহলে এখানে ওর অ্যামপ্লিটিউড হচ্ছে ও বি বা ও এ পরিমাণ। ক্লিয়ার? তাহলে একটা সাম্যাবস্থান থেকে কোনো সিম্পল হারমোনিক মোশনে থাকার সময় কোনো একটা পার্টিকেলের সাম্যাবস্থান থেকে যতটা সরণ হয় তাকেই আমরা ওর বিস্তার বা অ্যামপ্লিটিউড বলবো। তাহলে এর ইউনিট কি? ইউনিট হচ্ছে সিজিএস পদ্ধতিতে সেমি, এসআই পদ্ধতিতে মিটার। ঠিক আছে, সিজিএস পদ্ধতিতে সেমি আর এসআই পদ্ধতিতে মিটার। আর যদি আমরা ডাইমেনশন জানতে চাই, ডাইমেনশন লেন্থের ডাইমেনশন। ঠিক আছে, তো হয়ে গেল। আচ্ছা, এরপর এখানে আরেকটা জিনিস আসবে, সেটা হচ্ছে প্রত্যানায়ক বল বা রিস্টোরিং ফোর্স। প্রত্যানায়ক বল বা রিস্টোরিং ফোর্স। প্রত্যানায়ক বল বা রেস্টোরিং ফোর্স। রেস্টোরিং ফোর্স এই জিনিসটা কি না, যখন একটা সিম্পল হারমোনিক মোশনে আছে তখন কি হয়, যে এইটা হচ্ছে সাম্যাবস্থান। এবার যখন সাম্যাবস্থানে ওর স্থিতিশক্তিটা 0 হয়, এবার সাম্যাবস্থান থেকে যখন ও অতিক্রম করে যায় তখন কি হয়, ওর ভিতরে একটা লব্ধি বল বা রেজাল্টেন্ট ফোর্সের উদ্ভব হয়, যেটা ওর আগের পজিশনে বা সাম্যাবস্থায় ফিরিয়ে আনার চেষ্টা করে। তাহলে এই যে পার্টিকেলটা, আমি ধরছি এরকম একটা সিম্পল হারমোনিক মোশন হচ্ছে, তাহলে সিম্পল হারমোনিক মোশনে যাওয়ার সময় এটা হচ্ছে সাম্যাবস্থান ওটা, আর এদিকে হচ্ছে বি, আর এদিকটা হচ্ছে এ। তাহলে এ পজিশনকে ক্রস করে যাবার পর ওর কি হচ্ছে, এই দিকে ও এর দিকে একটা ফোর্সের উদ্ভব হচ্ছে, যে ফোর্সটা কি করছে, যে বি এর দিকে যেতে বাধা দিচ্ছে। তার জন্যই আস্তে আস্তে একটা সময় গিয়ে বেগটা 0 হয়ে যাচ্ছে, দিয়ে আবার এদিকে আসছে। ঠিক আছে, এই যে প্রত্যানায়ক বলটার সৃষ্টি হচ্ছে, এই যে বলটা সৃষ্টি হচ্ছে, এই বলটাকে রেস্টোরিং ফোর্স বা প্রত্যানায়ক বল বলে। এই বলটা কখন সৃষ্টি হবে, যখন ওকে সাম্যাবস্থান থেকে ওর অবস্থানটাকে বিঘ্নিত করা হবে, সাম্যাবস্থান থেকে ওকে সরিয়ে দেওয়া হবে। ঠিক আছে, এই পার্টিকেলটা এখান থেকে ও থেকে যদি আমরা নিয়ে বিতে নিয়ে যাই তখন কি হবে, রেস্টোরিং ফোর্সটা এদিকে হবে। আবার রেস্টোরিং ফোর্সের জন্য এখানে এদিকে আসবে, এদিকে মুভ করে ওকে পেরিয়ে যখন ও এর দিকে চলে যাবে তখন আবার রেস্টোরিং ফোর্সটা কী হবে, সাম্যাবস্থানের দিকে হবে। তাহলে সর্বদাই রেস্টোরিং ফোর্সটা কী, সাম্যাবস্থান অভিমুখী। তাহলে একটা সিম্পল হারমোনিক মোশনে থাকা অবস্থায় একটা বস্তুকে তার সাম্যাবস্থান থেকে বিঘ্নিত করলে তার সবসময় সাম্যাবস্থান অভিমুখে একটা বল বা ফোর্সের উদ্ভব হয়, তাকে আমরা বলবো প্রত্যানায়ক বল বা রেস্টোরিং ফোর্স। এবার আবার যখন এটা সাম্যাবস্থানে চলে আসবে তখন রেস্টোরিং ফোর্সটা 0 হয়ে যাবে। ক্লিয়ার? এবার রেস্টোরিং ফোর্সের ইউনিট কী হবে, ফোর্সের ইউনিটের সঙ্গে সেম। ঠিক আছে, তো এসআই পদ্ধতিতে হলে নিউটন, আর সিজিএস পদ্ধতিতে হলে ডাইন। ঠিক আছে, তো হয়ে গেল আমাদের এখানে প্রত্যানায়ক বল। আচ্ছা, এবার একটা জিনিস জানবো যে এসএইচএম। তাহলে এখান থেকে প্রত্যানায়ক বল একটা জিনিস জানতে হবে, প্রত্যানায়ক বলটা যদি এফ দিয়ে ডিনোট করা হয় তাহলে এফ সমানুপাতিক হয় -x, এফ সমানুপাতিক -x, যেখানে এফটা কি, এফটা হচ্ছে প্রত্যানায়ক বল, যেখানে এফ হচ্ছে রেস্টোরিং ফোর্স বা প্রত্যানায়ক বল, আর এক্সটা হচ্ছে সরণ। তাহলে এফ সমান -x, এটা কি ডিনোট করছে না, এইটা ডিনোট করছে যে বিস্তার যেদিকে হবে রেস্টোরিং ফোর্স তার অপোজিট দিকে হবে। তাহলে আমি এখান থেকে ও থেকে একটা বস্তুকে যদি এই দিকে নিয়ে যাই, বি এর দিকে নিয়ে যাই, তাহলে রেস্টোরিং ফোর্স কী বরাবর হবে, ওই অভিমুখে হবে। ঠিক আছে, তাহলে যেদিকে সরণ হচ্ছে ওবি বরাবর,
তাহলে কিন্তু রেস্টোরিং ফোর্সটা কোন দিকে হচ্ছে, বিও বরাবর, সেই জন্য এখানে নেগেটিভ সাইনটা অ্যারাইজ করেছে। ক্লিয়ার? নেগেটিভ সাইন মিনস কি না, এক্স এর ডিরেকশন আর এফ এর ডিরেকশন দুটো আলাদা। আবার ঠিক একইভাবে ও থেকে যদি এ এর দিকে নিয়ে যায় বস্তুটাকে, তখন এক্স কোন দিকে হবে, এই দিকে, কি মানে লেফট দিকে, কিন্তু তখন আবার আমাদের প্রত্যানের বল বা এফ এর ডিরেকশন কোন দিকে হবে, ডান দিকে, এও বরাবর। ঠিক আছে, সেই জন্যই নেগেটিভ সাইনটা অ্যারাইজ করছে, যেহেতু দুটো সাইন আলাদা, মানে দুটো ডিরেকশন আলাদা। ঠিক আছে, তাহলে এবার এটাকে সমানুপাতিকে সমান করতে গেলে কি একটা কনস্ট্যান্ট দিয়ে গুণ করতে হয়, তাহলে এফ সমান মাইনাস কে এক্স, এইটা হচ্ছে সিম্পল হারমোনিক মোশন বা এসএইচএম এর ইকুয়েশন। যেখানে যেখানে একটা জিনিস হচ্ছে এফকে বলা হয় যে এখানে কে হচ্ছে বল ধ্রুবক, কে বলা হয় বল ধ্রুবক বা ফোর্স কনস্ট্যান্ট বা ফোর্স কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এফ সমান কত হয়ে গেল, এফ সমান মাইনাস কে এক্স। আচ্ছা, আবার আমরা নিউটন সেকেন্ড ল থেকে কি পেয়েছি, এফ সমান এম এ, যেখানে এফ মানে ফোর্স ইকুয়াল টু মাস ইন্টু অ্যাক্সেলারেশন। তাহলে এইটা বসিয়ে দিচ্ছি এখান থেকে, এফ সমান এম এ পেয়েছি, এম এ সমান মাইনাস কে এক্স, এখান থেকে অ্যাক্সেলারেশন এ সমান কত পাবো, মাইনাস কে বাই এম ইন্টু এক্স। তাহলে এখান থেকে লিখছি এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এটাও সিম্পল হারমোনিক মোশনের একটা ইকুয়েশান, যেখানে ওমেগা সমান রুট ওভার কে বাই এম ইকুয়াল টু কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে এটাও একটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশান, এটাও একটা সিম্পল হারমোনিক মোশনের ইকুয়েশান। ঠিক আছে, তো এটা হয়ে গেল। তাহলে এইখানে আমরা যে কোনো একটা যখন পার্টিকেলের যখন ইকুয়েশান এই দুটোর মধ্যে যে কোনো একটা বের করতে পারবো, তখন সেটা বলতে পারি যে সেই পার্টিকেলটা এসএইচএমে আছে বা সিম্পল হারমোনিক মোশনে আছে। এরপর আর একটা জিনিস যে অবকল সমীকরণ, তো অবকল সমীকরণ দিয়ে এসএইচএম এর প্রকাশ বা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, অবকল সমীকরণ অফ এসএইচএম। এবার হচ্ছে অবকল সমীকরণ। ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এসএইচএম। তাহলে আমরা এখানে একটা জিনিস পেয়েছি যে আমরা 11 একটা জিনিস পেয়েছি যে 11 এখানে ভি সমান কত পাই, ভি সমান আমরা পেয়েছি ডিএক্স ডিটি, দ্যাট ইজ ভেলোসিটি সমান রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম। রেট অফ ভেলোসিটি ইজ ইকুয়াল টু রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম। এবার যদি অ্যাক্সিলারেশন বার করি, অ্যাক্সিলারেশন এ সমান কত, ডিভিডিটি, মানে কত, ডিডিটি অফ ডিএক্স ডিটি। তাহলে এইটা সমানই কত পাবো, ডি টু এক্স ডি টি স্কোয়ার। তাহলে এ সমান পেয়ে গেলাম ডি টু এক্স ডি টি স্কোয়ার, তাহলে অর্থাৎ সেকেন্ড অর্ডারে একটা ডেরিভেটিভ। তাহলে এই জিনিসটা আমরা এখানে কাজে লাগাবো। তো আমরা এখানে একটা জিনিস পেয়েছি, এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স পেয়েছি, তাহলে এ সমান মাইনাস ওমেগা স্কোয়ার ইন্টু এক্স। এবার এর জায়গায় ভ্যালুটা বসিয়ে দেবো, দ্যাট ইজ কী পাচ্ছি, ডি টু এক্স ডিটি স্কোয়ার সমান মাইনাস ওমেগা স্কোয়ার এক্স। এবার বাম দিকে নিয়ে চলে আসছি, তাহলে এটা কি পাবো, ডি টু এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স সমান কত, 0। ঠিক আছে, তাহলে এই জিনিসটা এইটা কি করছে না, এইটা হচ্ছে ইকুয়েশন অফ এসএইচএম। এটা হচ্ছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন অফ এইচএইচএম, সিম্পল হারমোনিক মোশন। ঠিক আছে, তাহলে কোনো একটা পার্টিকেল যে যখন ইকুয়েশন আমরা এরকম পাবো ডি টু এক্স ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার এক্স ইকুয়াল টু 0, তখন সেটাকে আমরা বলতে পারি এসএইচএমে আছে। বা রিভার্সলি আমরা বলতে পারি যে কোনো এসএইচএমে থাকা কোনো পার্টিকেল এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে। ঠিক আছে, যেখানে ওমেগা স্কোয়ার হচ্ছে একটা ধ্রুবক, ওমেগা স্কোয়ার সমান কে বাই এম বা ওমেগা সমান রুট ওভার কে বাই এম, এটাও একটা কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে
আমরা আজ কি কি পড়লাম, সিম্পল হারমোনিক মোশন কি, অক্সিলেশন এবং ভাইব্রেশন এই জিনিসগুলো কি কি, ঠিক আছে, বিভিন্ন ধরনের সিম্পল হারমোনিক মোশন, স্প্রিংয়ের মোশন কি, স্ট্রেচড ওয়্যারের মোশন, ঠিক আছে, বা ঘড়ির কাঁটার মোশন, এইগুলো কী কীগুলো মেনে চলছে, বা কতকগুলো ডেফিনেশন পড়লাম, পূর্ণ দোলন, কম্পন, তারপর হচ্ছে টাইম, এখান থেকে বিস্তার, এই সমস্ত জিনিসগুলো। আর এখানে আর কি কি শিখলাম, যে সিম্পল হারমোনিক মোশনের নর্মাল ইকুয়েশন এবং তাদের অবকল ইকুয়েশন বা ডিফারেন্সিয়েশন ইকুয়েশন। ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই থাক, নেক্সট দিন পরের ক্লাসে আবার দেখা হবে।